খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে ঘাস নদীতে কিসে। বাহ 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 মা, মা না তুই এই গান করতে গিয়ে শিখলি মা, এত সুন্দর গান কে শিখেলো তোকে? আমাদের স্কুলে প্রতি বৃহস্পতিবার গান শেখা হয়, এখান থেকে শিখেছি। তাই নাকি? তুমি জানো না, পুতুলও পরীর গান অনেক পছন্দ করে। পুতুল বলেছে আমাদের পরী নাকি বড় হলে অনেক বড় সিঙ্গার হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়, ওর জন্য একটা গানের টিচার যদি আমরা রেখে দেই, সেখানে গান শিখবে, তালিম নিবে, বড় শিল্পী হতে পারবে। আমাদের স্কুলে একজন গানের টিচার আছে, ওনার কাছে শিখলেও হবে। আচ্ছা, আমি তোর স্কুলে যেয়ে তোর গানের টিচারের সাথে কথা বলবো। মা যা তো, পুতুলকে বল খাবার রেডি করতে। আচ্ছা ঠিক আছে। ঠিক। কি গো, হ্যাঁ, খাবার খাবে না? আর খাওয়ার কথা বলবো, ভালো লাগে না আমার, আমার খেতে ইচ্ছে করে না। বস একটু। প্রতিদিন ড্রিঙ্ক করে বাসে ফিরিস, পেয়েছিস থেকে? হ্যাঁ, চৌধুরী বাড়ির মান সম্মান তুই ধুলে মিশিয়ে দিচ্ছিস। মা তুমি আমাকে মারলে। মা, ভূতের কানে রাম রাম বলে তো লাভ নেই। ও কি এখন এখানে আছে নাকি? ও তো এখন চাঁদের দেশে ভাসছে। আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে লাই দিয়ে দিয়ে এরকম মাথায় তুলেছেন। বৌমা, মুখ সামলে কথা বলবে। নিজের স্বামীকেই তো কন্ট্রোল করতে পারো নাই, আর এসেছো অন্যের তরকারি লবণ দিতে। আপনি তো আপনার সন্তানদেরকে আশকারা দিয়ে দিয়ে আজ এই অবস্থা করেছেন। বুকে হাত দিয়ে বলুন তো মা, আপনি একটা সন্তানকেও মানুষ করতে পেরেছেন? ছি 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 ছি, আপনার লজ্জা করে না তাদের নিয়ে আবার গর্ব করতে? আমি তো আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, তাহলে কোন মুখে আমার সন্তানকে বিয়ে করেছো তুমি? আমি যদি ভুলেও জানতাম যে আপনার ছেলে একটা নেশাখোর, তবে আমার পা কোনোদিন এই বাড়িতে পড়তো না। আমি একটা ভদ্রঘরের সন্তান, তাই দয়া করে আপনার ছেলের সাথে সংসারটা করে যাচ্ছি। অন্য কেউ হলে না লাথি মেরে চলে যেত। তাহলে এখন তো ঠিকই জানতে পেরেছো যে আমার ছেলে মদখোর মাতাল। বাদরের মতো ঝুলে আছো কেন গলায়? যাও, বাপের বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। এত সহজ না যে আপনি বলবেন আর আমি চলে যাব। আমি যদি তোমাকে এই বাড়ি থেকে ঝাঁটা পিটা দিয়ে বের না করেছি, আমার নাম রোশনারা বেগম না। মা, আপনি যদি আমজাদ চৌধুরীর স্ত্রী হয়ে থাকেন, আমিও আপনার ছেলে রাকিব চৌধুরীর স্ত্রী। আপনার যেমন এই বাড়িতে অধিকার রয়েছে, আমারও ঠিক সম পরিমাণ অধিকার রয়েছে। তাই আপনি চাইলেই যাত্রার মতো করে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। আমিও দেখে ছাড়বো শেষ পর্যন্ত এই বাড়িতে কার অধিকার থাকে, আমার নাকি তোমার। মা, এই তো দেখি, উঠ। আমিও দেখব আপনার দৌড় কত দূর। আমি কি ফেলনা নাকি? ম্যাডাম গুড মর্নিং। থ্যাংক ইউ। তোমাকে না কতবার বলেছি আমার চায়ে চিনি কম দিবে। ম্যাডাম আমি একটু চিনি বেশি খাই তো, এর জন্য দিয়ে ফেলছি। সরি ম্যাডাম। নেক্সট থেকে খেয়াল রাখবে। জি ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলতাম। বলো। আমাদের ম্যানেজার খায়ের সাহেব আছে না, উনি তো সারাক্ষণ আপনার পিছনে লেগে আছে। আমাদের স্যারের কাছে আপনার নামে বিভিন্ন রকমের কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, স্যারের কান ভারী করতে চায়। বই খায়ের সাথে কেমন মানুষ এটা ভালো করেই যায়। এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে। আমি আমার নিতে ঠিক আছে, তোমাকে আমার পিছনে লেগে আর কিছুই করতে পারি। তাছাড়া আমাকে চেয়ারটাতে কে বসিয়েছে তা তো নিশ্চয়ই তোমরা জানো। যে আমাকে চেয়ারটাতে বসিয়েছে শুধুমাত্র তার কথাই দিয়ে যাকে ছাদের তারপর ম্যাডাম আপনি একটু সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। সবাই আসে শুধু আমাকে জ্ঞান দিত। সবাই যদি নিজের কাজটা ঠিকঠাক করতো
ম্যাডাম, এই বিল বাউচারগুলো সই করে দিন। ঈশ্বর বিল বাউচার খাইছেন? কোনো ধরনের বিল বাউচারে সাইন করার রাইটস আমার নেই। বলেন কি, আপনি বিল বাউচারে সই করতে পারবেন না? তাহলে এই চেয়ারে বসছেন কেন? আপনি কি এই আমজাদ ট্রেডিং কোম্পানির লাল বাতি চালাতে চান? যদি আমি আপনার মতো ধ্বংস চাইতাম তাহলে এমডি স্যার আমাকে এই চেয়ারে বসাতেন না। আর এই চেয়ারে বসার পর সর্বপ্রথম আমার চোখে কি পড়েছে খায়ের সাহেব জানেন? আপনি অনেক ভুয়া বিল বাউচার দেখিয়ে এই অফিস থেকে অনেক টাকা আত্মসাৎ করেছেন। এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, কড়াই গন্ডায় দিতে হবে। আরে এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। শুনেন ম্যাডাম, শকুনের মতো সব জায়গায় নজর দেবেন না। এই কোম্পানিতে আপনার মতো কত কিন্তু আসছে আর গেছে শুধু আমার হাতের ইশারা। আর আপনার ভালোর জন্য বলছি, আপনি যদি আমার কথার সাথে তাল সুর লয় মিলিয়ে চলতে পারেন তাহলে আপনার অনেক ভালো হবে, অনেক দূরে যেতে পারবেন। আর তা না হলে হয় জেল, না হয় মৃত্যু। মাইন্ড ইট। মৃত্যুর ভয় আমাকে দেখিয়ে লাভ নেই খায় স্যার, আপনি নিজের চক্রাইতেই। আরেকটা কথা, আপনার সমস্ত দুর্নীতি আমার কাছে ধরা পড়ে গেছে। আপনি যদি ঠিকঠাক হিসাবটা এখন না মিলাতে পারেন তাহলে জেলে কিন্তু আপনি যাবেন। ম্যাডাম, আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন। সময় কিন্তু আপনার হাতে অনেক কম। এই চেয়ারে বসে আমি যতটুকু সময় পাই কোনো রকম দুর্নীতি আমি হতে দেব না, কোনো ধরনের অসৎ কাজে আমি প্রশ্রয় দেব না। কথাটা মাথায় রাখবেন। এই অফিসে আপনি মেয়ে ছেলে নিয়ে কতটা নোংরামি করেছেন তা কিন্তু আমার জানার বাইরে নয়, সমস্ত প্রমাণই আমার কাছে আছে। শোনেন ম্যাডাম, আপনি একদম বাজে কথা বলবেন না। ওরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ওরা আসবে যাবে, তাতে আপনার সমস্যা কোথায়? শোনেন, আপনি আপনার দায়িত্বের বাইরে নজরদারি করতে আসবেন না। এই যে আপনি যে বিল ভাউচারে সই করেন নাই, এর জন্য যদি কোনো ক্ষতি হয় তাহলে সব দায় দায়িত্ব নিতে হবে আপনার। শুনুন খায় সাহেব, আমি যতদিন এই চেয়ারে আছি অফিসে কোনো রকম দুর্নীতি চলবে না, আর আমিও আমার নীতির বাহিরে এক পাও যাব না। দেখা যাক কতক্ষণ আপনি এই চেয়ারে টিকে থাকতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার এই বিল ভাউচারে সই না করার জন্য কোম্পানিতে যদি কোনো অনিয়ম হয়, কোনো ক্ষতি হয়, সব দায় দায়িত্ব কিন্তু আপনার। মাইন্ড ইট। হ্যাঁ সাহেব, আপনি আমাকে যা ভেবেছেন আমি কিন্তু তা না। দেখা যাক কে কার কি করতে পারে। কি হয়েছে রওশনারা? তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তুমি তো আছো হাসপাতালে, আর ও দেখি তোমার বড় ছেলে মেজো ছেলে কতটা চাপের মধ্যে আমাকে রেখেছে, সেটাকে তুমি বুঝতে পারো? আমি কিভাবে বলবো? আমি তো হাসপাতালে। কি চাপে রেখেছে আমাকে বলো। তুমি তো জীবনেও আমার কোনো একটা কথা শুনলেই না। এবার একটা কথা শুনুন, ব্যবসা সব দায়িত্ব সন্তানদের উপরে চাপিয়ে দিয়ে চলো আমরা গ্রামে যে সুখে শান্তিতে বসবাস করি। সুখ যদি তোমার কপালে না থাকে তুমি জঙ্গলে গিয়ে খুব পাবে। রওশনারা, আমি তোমাকে একদিন বলেছিলাম তুমি যদি তোমাদের সন্তানকে একটু শাসন না করো তাহলে একদিন পস্তাবে। এই যে দেখ, পস্তানো তোমার শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা দুজন কি সারা জীবন বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, একবার ওদের উপরে দায়িত্ব দিয়ে দেখোই না পারে কিনা। আর তাছাড়া কিছুদিন গেলে তো তুমি নিজ থেকেই বুঝতে পারবে ওদের দ্বারা সম্ভব কিনা। তোমার কথায় যদি আমি শুনতাম তাহলে এতদিন আমি ফকির হয়ে যেতাম। তোমার ছেলেদের অপকর্মের কারণে কোটি কোটি টাকা আমাকে ডোনেশন দিতে হয়েছে। সে খবর কি তুমি জানা? আমি এতটা বোকা নই যে রাক্ষসের মুখে ডালিম তুলে দিই। আমার আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কার কাছে নিরাপদ থাকবে সেটা আমি ভালো করে জানি, এবং সেটা তার কাছেই আছে। ভবিষ্যতে কি হবে সেই গল্প তোমাকে পরে একদিন বলব।
মা কোথায় তুমি? জ্বরে আমার কপাল পুড়ে যাচ্ছে। মারি, এই যে আমি জলপটি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোর বাবা তোর জন্য ওষুধ আনতে গেছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। মা, আমি একটা কথা বুঝলাম না, হঠাৎ করে পড়ে এত জ্বর আসলো কিভাবে? আর বলিস না, বিকেলবেলায় পাড়ার ছেলেদের সাথে ছোটগুলো বাচ্চা কতগুলো আছে টেনে ধরে নিয়ে গেছে খেলতে। ওখানে যে কানামাছি খেলতেছে, বৃষ্টি হয়ে এই জ্বরটা আসছে, ভিজে আসছে না, তখনই আমি মনে করেছিলাম একটা কিছু বাঁধাবে, ঠিকই জ্বরটা বাঁধিয়ে দিলে। তুমি কেন যেতে দিলে? তুমি জানো না পরে কালকে পরীক্ষা, এখন সে কিভাবে পরীক্ষাটা দিবে? মানে আর একদিন তোর লক্ষণ ভালো লাগছে না। আমি মনে হয় বাঁচবো না। হ্যাঁ, বাঁচবা না, তুমি মরো হতচ্ছাড়ি, তুমি তো আমার কথা শুনবা না। মা, এগুলো কেমন কথা? এই ধরনের অলক্ষণী কথা কেউ বলে? কোন লক্ষণ তো ভালো দেখছি না, জ্বর বেড়েই যাচ্ছে, চল আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। মা, আমার কথাটা শোনো, আজকে ওর প্রথম জ্বর এসেছে, একটা দিন দেখি, যদি জ্বর না সারে তাহলে কালকে আমি নিজে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দাও তো দাও, তুমি এটা আমার কাছে দাও, যাও তুমি ওর জন্য একটু লেবুর শরবত করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুই জলপাইটা দেখ, আর পান্ডে তোর বাবাকে একটা ফোন। আচ্ছা, লেবুর শরবতের সাথে একটু তলেও ভিজিয়ে নিয়ে এসো, একটু গাটা মুছে দেবো, যাও। আচ্ছা ঠিক আছে। কাকু, আমার গা পুড়ে যাচ্ছে। ঠিক হয়ে যাবে শোনা, ঠিক হয়ে যাবে। ভাবি, ভাবি, মা, ভাবি। আরে কি আশ্চর্য, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? বাড়ি থেকে ডাকাত পড়েছে? আমি জানি না কি পড়েছে বাড়িতে, আমার জানার প্রয়োজন নেই। বাড়ি কোনলায় যাক, আমার প্রাইভেট কিভাবে নষ্ট হলো, আমার প্রাইভেট তার কিভাবে চাললো? কি করো তোমরা সারাদিন? তোমরা কি করো? আমার খেয়াল রাখার কোনো দায়িত্ব তোমাদের নাই? আমার প্রাইভেট নষ্ট করে করেছে, বলো। এইটা মনে হয় কাজের মেয়ে পুষির কাজ। পুষি কাজ মানে? পুষি আমার ফাইলিং কেন ধরবে? তোমরা সারাদিন ঘরের ভিতরে কি করো? তোমাদের কোনো দায়িত্ববোধ নাই? আমি যে একটা মানুষ ঘরের ভিতরে আছি, আমি যে একটা মানুষ বেঁচে আছি, একটা মানুষ একটা জিনিসকে ভালোবাসে, সে ভালোবাসার জিনিস আজকে নষ্ট হয়ে গেছে, পুষি কেন ধরবে? তোমরা কি করেছো? হ্যাঁ, এই, আমি কি তোমার ঘরের বউ নাকি যে তুমি আমাকে চার্জ করছো? আমি কি তোমার ঘরের সবকিছু ঠিক করে দিব নাকি? What? তুমি আমার বউ নাকি তোমার বড় ভাইয়ের বোন? আমি তোমাদের দেবর, তোমাদের উচিত আমার প্রতিটা জিনিসে খেয়াল রাখা। তুমি ভালো করেই জানো যে আমি বাইরেটাকে খুব বেশি লাভ করি। আজকে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তোমরা কি করো না? তোমরা কেউ আমার প্রতি কোনো গুরুত্ব দাও না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। কেন? তোমাদের কি মাথায় নিজেকে মানুষ ঘরের ভিতরে আছে? নিজেকে ঠিকই টাইম দিতে পারো, বাট আমার প্রতি কারো কোনো নজর নাই। আরফান, আস্তে কথা বলো তো। মজলিসে যে বসে আছো, বিয়ে শাদীটা করো, করলে দেখবে ঘরের সবকিছু ঠিকঠাক আছে, বউ সবকিছু গুছিয়ে রাখবে, তখন আর আমাদের সাথে তোমার গলাবাজি করতে হবে না। Out of jokes, seriously. কি ব্যাপার, তুমি এরকম পাগলের মতো হাসছো কেন? বিয়ে করার কথা শুনতে ছেলেরা আরো খুশি হয়। এই তুমি কি মানুষ নাকি অন্য কিছু হয়ে গেছো? Seriously, আমি তো খুশি। এসে আসতে আমি সিরিয়াস বলতে তো আমি বিয়ে করবো। তোমাদের দুজন যে হাজবেন্ড আছে তারা তো তোমাদের স্বামী না, আর স্বামী। তারা বুঝতে পারছে যে বিয়ে করে তারা জীবনে কত বড় ভুল করেছে। দিল্লিকার লাড্ডু খেতে গিয়ে জীবনে এত বড় ভুল আমি করতে চাই না। এসব বিয়ে নামক গণ্ডিতে আমি চড়াতে চাই না। আমি এভাবেই ভালো আছি। এসব আলতো ফালতু বুদ্ধি দেওয়ার চেষ্টা আমাদের করো না। আই লাভ মাই ভাই। আচ্ছা শোনো আরফান, আমি তোমার সব কথাই বুঝতাম, কিন্তু আমি তোমার বড় ভাবি, আমি তো তোমার খারাপ চাই না, বলো।
তুমি যে যন্ত্রণাতে ভুগছো এটা জাস্ট ছেড়ে দাও না, ফেলে দাও। পাস্ট ইজ পাস্ট, এটা মেনে নাও। যে চলে গেছে সে চলে গেছে, এখন তুমি নতুন করে জীবন সাজাবে। এই যে ভায়োলেন্টটা নিয়ে পড়ে থাকো, এটা কি কোনো জীবন? একটা মানুষের ভালোবাসা কি কখনো ভায়োলেন্ট দিয়ে পূরণ হতে পারে? তুমি বলো। তুমি নতুন করে চিন্তা করো, জীবনটাকে নিয়ে নতুন করে ভাবো প্লিজ। ভালোবাসা একমাত্র তুই আমাকে বুঝিস, আর কেউ না। মানুষের থেকে যন্ত্র হাজার গুণে ভালো। যন্ত্র কথা শোনে কিন্তু মানুষ কথা রাখে না। আরে ভাই, বলেছি তো আমাদের ট্যাক্স পে হয়ে গেছে, ব্যাংক রিসিপ্ট দিয়ে দিয়েছে, অসুবিধা নাই। আপনি সময় মতো মাল পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না, আমি একটু পরে কথা বলি। ব্যাপার, সেদিন তো আমার অফিসে এসে আমার সামনে, আমার কর্মচারীর সামনে সিনক্রিয়েট করেছিস, এখন কি কুকুরের লেজ গুটিয়ে গেছে? ম্যানেজার সাহেব, আমি না বুঝে আপনার সাথে অনেক বেয়াদবি করেছি। আপনি আমার ক্ষমা করে দিন ম্যানেজার সাহেব, আমার ক্ষমা করে দিন ম্যানেজার সাহেব। গুরু শিষ্য না মানলে রাধা বৃন্দাবনে বাস করতে পারে না। তুই কুকুর হয়ে বাঘের সাথে লড়তে চেয়েছিস। ম্যানেজার সাহেব, আমার বড় ভাই আমার 24 ঘন্টা টাইম দিছে, আমার বাচ্চা মরা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে ম্যানেজার সাহেব। বাঁচা মরার মালিক তো আল্লাহ, সব কিছু তার হাতে। আমার তো কিছু করার নেই। তোর যতদিন হায়াত আছে তুই ততদিনই বাঁচবি। ঠিক আছে, তবে ভুল করলে ভুলের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সেই ভুল সে বারবার করতে থাকে। বিষয়টা আমি দেখছি। ভাই এই ওঠেন, পাও ছাড়েন। সেদিন তো খুব শিয়ালের মতো লাভ লাভ মারতেছিলেন, স্যারের সাথে কত বিয়াদবি শুরু করছিলেন। আজকে আবার বিড়ালের মতো ম্যাও ম্যাও করতেছেন কেন? স্যার, এত করে যখন মাপ চাইতেছে মাফ করে দেন, একটা চান্স দেন স্যার। ক্ষমা করতে পারি, তবে তোমাদেরকে আমার কথা শুনতে হবে। ডানে বায়ের কথা জানি কাক পক্ষেও টের না পায়। ঠিক আছে? আমি যেভাবে তোমাদের কাজ করতে বলবো তোমরা সেভাবেই করবে। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি রাজি। আপনি ঠিক যেভাবে বলুন কাজ করতে, ঠিক সেভাবে কাজ করবো। শোন, আমার সাথে ক্ষমতা দেখাতে আসবি না। আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করবি। ঠিক আছে? ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি যেমনে বলবেন ঠিক আমি ওইভাবে কাজ করুন। যা। স্যার, আপনি কি তেলাসমাতি শুরু করলেন? আমি তো অবাক হয়ে গেলাম। কি ভেলকি দেখাইলেন স্যার? খুব অল্প। আমি ম্যানেজার খায়েন, আমার তেলেসমাতি তুই এখনো দেখিসনি। তবে একটা কথা মনে রাখবি, চোখ কান খোলা রাখবি, সব কিছু দেখবি, সব ভিতরে থাকবি, কেউ যেন না জানে। ঠিক আছে? স্যার, আপনি তো বস কোয়ালিটি লোক স্যার। আমি স্যার স্যালুট। আমি এই আমজাদ কোম্পানিকে, আমজাদ ট্রেডিংকে তছনছ করি, সব কিছু আমার হাতের মুঠায় গ্যাস করেছে। চান্দিওয়ান সিলিন্ডার 2 আবার সাব ইন্সপেক্টর কাসেম, এই দেখেন তো মিতালি গার্মেন্টসে ওই যে শ্রমিকটা গন্ডগোল করছে, ওখানে কি হয়েছে প্লিজ একটু জানান তো, তাড়াতাড়ি ইমার্জেন্সি যান, ওখানে যান। ওকে স্যার, জানাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, যা তাড়াতাড়ি আমাকে জানান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ইন্সপেক্টর মজবুর বলছি। জি প্লিজ, কে বলছিলেন? আমি আমজাদ চৌধুরীর ওয়াইফ রসনারা বলছিলাম। আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের বিষয়টা অভিযোগ করেছিলাম, আপনি কি ব্যবস্থা নিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার অভিযোগটা পেয়েছি, আমি অচিরেই খুব তাড়াতাড়ি আসবো। আমি এখন একটু ব্যস্ত, আমি পরে আসতেছি, আপনার এখানে আসবো। দেখুন, আপনি যদি অ্যাকশন না নেন
তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানাতে বাধ্য হব কিন্তু। আপনি টেনশন নেবেন না, এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখছি। চান্দিয়ন সিলিন্ডার 2 ওভার অ্যান্ড কাসেম, কী অবস্থা আপনার মিতালি গার্মেন্টসের? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ব্যবস্থা নেন। হ্যালো খায় স্যার, আমি যে আপনাকে একটা প্রপোজাল রেডি করতে বলেছিলাম, করেছেন? ম্যাডাম, প্রপোজালটা তো রেডি হয়ে গেছে এখনো। আপনার প্রবলেমটা কোথায় বলুন তো? শুনুন, এরকম ঢিলামিশি করে কাজ করলে না আমি মেনে নেব না। ভুলে যাবেন না, এই চেয়ারে এখন আমি বসা। স্যার, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। স্যার, আপনি বললেন না ফুল কিসের জন্য? শুভেচ্ছা জানালাম, অফিসে এত বড় দায়িত্ব পেয়েছেন, এই জন্যই আপনাকে শুভেচ্ছা জানার জন্য আসলাম। কি আপনি খুশি হননি? না, শিওর, আমি ধন্য। প্লিজ প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। স্যার, তো কি খাবেন আপনি, গরম না ঠান্ডা? না না, প্লিজ। বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি, অনেক প্রশংসা করেছে বাবা আপনার। বাবা আপনাকে অনেক বিশ্বাসও করে। আমার শুধু একটাই রিকোয়েস্ট, আমার বাবার বিশ্বাস কখনোই ভাঙবেন না। স্যার, আপনি কি খাবেন, ঠান্ডা না গরম? না না, এত ব্যস্ত হবেন না। অ্যাকচুয়ালি স্যার, টানিটা আপনি জীবনে থামিয়ে আমার জীবক। আজকে প্রথম আমার কাজে জয়েন, আর আজকে আপনি নিজে সময় বের করে আমার জন্য বই নিয়ে এসেছেন। স্যার, স্পেশাল থ্যাংক ইউ স্যার। না না, থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই। আমার দায়িত্বের জায়গা থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আপনি একজন ভালো মানুষ। আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট, আমার বাবার বিশ্বাসটা ভাঙবেন, সবসময় মনোযোগ দিয়ে কাজ করবেন, আমার বাবার সম্মানের কথা চিন্তা করবেন। স্যার, সত্যি বলতে বড় স্যারের কাছে আমি একটু কৃতজ্ঞ। অফিসে এত এত মানুষ থাকতে উনি আমার উপরই ভরসা করেছে। আমি চেষ্টা করব এবার ভবিষ্যৎটা রক্ষা করার জন্য। সরি স্যার, আমার এখন একটু উঠতে হবে। স্যারের কাছে যেতে হবে, কিছু ফাইল আছে যেগুলো সাইন করাতে হবে। ওই টুনটি স্যার। আবার মানে আরেকটা দরকারে আপনার কাছে এসেছিলাম, সেটা তো বলাই হয়নি। আমার 50,000 টাকা ক্যাশ লাগবে, আপনি একটু ম্যানেজ করে দিন। সরি স্যার, আসলে আমি তো আর এখন অ্যাকাউন্টের দায়িত্বে নেই। তাছাড়া এই ব্যাপারটার জন্য স্যারের পারমিশন লাগবে। স্যারের পারমিশন ছাড়া মনে হচ্ছে না আমি বললেও হবে। তাহলে কি আমি খালি হাতে ফেরত যাব? বিষয়টা একটু বিবেচনা করবেন না? সরি স্যার, আসলে আমার কাছে এখন ওই পরিমাণ ক্যাশও নেই যে আমি আপনাকে লোন দিতে পারবো। আমার মনে হয় আমি এই ব্যাপারটা নিয়ে একটু স্যারের সাথে কথা বলি। আমাকে একটু সময় দিন, আমি স্যারের সাথে কথা বলে আপনার বিলটা পাস করে দেব। আর কাজটা হয়ে গেলে আমি আপনাকে কল করে দেবো স্যার। বাহ, চমৎকার। এ দ্বারা আমি বুঝলাম যে আপনি 100% দায়িত্বশীল। না, আমার বাবা আসলে জ্ঞানী মানুষ। উনি বুঝে শুনে একটা মানুষকে দায়িত্ব দিয়েছে যে তার দায়িত্বটা রক্ষা করতে পারবে। সত্যি ভালো লাগলো। ওকে, টেক কেয়ার ইউর জব, বাই। টেস্ট তো কই, এখানেই তো ছিল।
ভাবি, মা, আরে তোমরা সবাই কোথায়? বাড়িতে ডাকাত পড়ছে। আরে বসে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ভাবি, আমার রুমে ডাকাতি হয়েছে। আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না। এটা এটা নিশ্চয়ই পুষির কাজ। ও কিছুক্ষণ আগে এসে আমার রুম পরিষ্কার করে দিয়ে গেছে। দেখো ভাবনা, ঠান্ডা হও। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা কিন্তু ঠিক না। আর তাছাড়া বাড়িতে তো জিন ভূত আসেনি যে তোমার নেকলেস নিয়ে চলে যাবে। তুমি না কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিলে, কোথাও রেখে আসোনি তো? ভালো করে মনে করে দেখো। আপনাকে কে বলছে যে আমি বাইরে গিয়ে নেকলেসটা রেখে এসেছি? আমি নেকলেসটা এখানেই রেখেছিলাম। আর ঘর থেকে নেকলেসটা কি উধাও হয়ে যাবে? এখন চিৎকার চেঁচামেচি করে নাকি তোমার নেকলেস হেঁটে হেঁটে চলে আসবে? ভালো করে দেখো কোথায় রেখেছো। কোথায় রাখলাম আমি? এই, তুমি কি বাড়ির বাইরে গিয়েছিলে কেন? আমি বাড়ির বাইরে গেছিলাম, এটা তোকে কে বললো? আশ্চর্য, এই যে ভাবি যে বলে গেল, ভাবি কি মিথ্যা কথা বলে গেছে? আমি কোনো বাড়ির বাইরে যাইনি। আর বড় ভাবি যে মিথ্যা কথা বলে এটা তো সবাই জানে। সে বানিয়ে বানিয়ে ইচ্ছা করে মিথ্যা কথা বলে যেন তোমার আমার মাঝে ঝগড়া লাগে। আর সে বাড়ির বাইরে গিয়ে কি করে না করে আমি কিছু জানি না মনে করছো? আমি কি কখনো বলে বেড়াই সে কি করে, কই যায়? তুমি চুরি করার জন্য তো বাড়ির বাইরে যাও না, তো স্বীকার করতে অসুবিধাটা কই? দেখো, আমি বাড়ির বাইরে গেলে আমার কোনো কাজে যাই, আমি পার্লারে যাই, আমি শপিং এ যাই। আমি বাড়ির বাইরে যাই মানে তো এই না, আমি প্রেম করতে যাই। আরে আশ্চর্য, মানে আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারবো না? আমি তো তোমার হাজবেন্ড, তাই না? তোমাকে জিজ্ঞেস করার অধিকারটুকু কি আমার নাই? তুমি বাড়ির বাইরে গিয়ে কি করো, কার সাথে মিশো, সেই কৈফিয়ত কি আমাকে দাও? স্ত্রী হিসাবে কি সেই কৈফিয়ত আমি কোনোদিন চাইছি তোমার কাছে, না কোনোদিন দিছো তুমি? দেখো, আরে একটা উল্টাপাল্টা কথা বলবা না। নেকলেস যে হারাই গেছে তুমি এখানে রাখছো কেন? হ্যাঁ, নেকলেসটা আলমারির মধ্যে রাখতে পারলা না? তাহলে কি তুমি আমাকে সন্দেহ করছো? আমি বাড়ির বাইরে গেলে তোমার কোনো দরকারই যাই, তাই না? আর এত কথা আমার ভালো লাগতেছে না। আমার নেকলেসটা হারাইছে, আমি বুঝতেছি আমার কেমন লাগতেছে। তো দোষ তো তোমার। নেকলেস তুমি এখানে রাখছো কেন? আলমারিতে রাখতে পারলো না? হ্যাঁ, তাহলে তো আর নেকলেসটা হারাইতো না। দোষ তোমার, আর সেই দোষ আমার ঘাড়ে চাপাইতেছো। দেখো, দোষ চাপানো না চাপানো আমি বুঝি না। নেকলেসটা আমার হারানো গেছে, আমার নেকলেসটা যদি আমি না খুঁজে পাই তুমি কিনে দিবা। আমি আর কিচ্ছু জানি না। আর যদি না কিনে দিছো, এই শান্তি নিবাসে আমি আগুন জ্বালায় ছাড়বো। ঠিক থাকো, তো চেঁচামেচি না করে নেকলেসটা এখানে রাখছো না কোথায় রাখছো এখানে খুঁজো, তাহলে পাবা। আচ্ছা, নেকলেসটা তুমি আলমারিতে রাখতে পারতো না, এখানে রাখছো কেন? হ্যাঁ, ভুল হয়েছে তোমার, এখন দোষ চাপাচ্ছ আমার ঘাড়ে। খুঁজো তুমি, এখানে নেকলেস পাবা, চিল্লাবা। কিরে মলাই, বান্টি আইছে, খবর পাই নাই কা? আইবো আইবো, মলাই দাওয়া খাইছে না, এখনই দেখবেন সুর সুর করে চলে আইবো। কি ব্যাপার, আপনারা কারা? আমার না সাহায্য কেন? আমার নাম বান্টি, আর এই এলাকার লোক আমার নাম শুনলে বাজায় কোনটি। আপনি বান্টি হন আর গন্টি হন তাতে আমার কিচ্ছু আসে না, কিন্তু আমার বাসায় কেন আসছে যেটা বলেন? আপনার মাইয়া পুতুল আমার জুড়ের ব্যবসায় 12টা বাজায় দিছে। আমার মেয়ে তো একটা কোম্পানিতে জব করে, আপনার ব্যবসার 12টা বাজাবে কেন? আপনার মেয়ে আমজাদ ট্রেনিং কর্পোরেশন চেয়ারম্যান আমার জুটের ব্যবসায় বহুত ক্ষতি করছে। পরে বইলেন ওরে কিন্তু একদম দুনিয়া থেকে নাই করে দেবো আমি। আমার নাম বান্টি, ওই বইলা দে। এই, আমার ওস্তাদের নাম বান্টি, নাম শুনলে মানছে বাজায় বন্টি। আর লইয়া আইছে মলাই রে, একদম কালাস করে তুমি মেয়েরা কেন ভালো হয়ে যাইতে। ব্যবসায় নড়াচড়া করলে একদম কুল কইরা ভালো আমার বাপ পুত দুইটা রে। বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি আপনারা কেন আমার বাড়িতে এসেছেন। আয় আয়, সাবধান করে দিন আপনি, বলে দিলাম। একদম দুনিয়া থেকে নাই করে দিমু। বড় সাহস, আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেল। ব্যাপারটা পুতুলকে তো জানাতে হবে, তাই না? হ্যাঁ, পুতুলকে জানাতে হবে। বড় ভাই,
পুলিশ কি বলে গেল বলুন খায়ের সাহেব। আরে এদের তো মতিগতি ভালো না, এরা তো নেশা করে, যে জন্য একটু নিয়ন্ত্রণ রাখেন ভাই। ওকে, ভয়ের কিছু নেই, আমি এসপি কে বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। জি ভাই, জি জি। পুতুল বলেন। আপনি যা করছেন তা কি ঠিক? আপনি এই অফিসে জব করে আবার আমাদের এমডি স্যারের সাথে বিদ্রোহ করতে চাচ্ছেন। শুনুন পুতুল, আপনি যেটা বলতে চাচ্ছেন না পেঁচিয়ে বলে ফেলুন। আমি সোজা সাপটা মানুষ, সোজা কথা বলাই পছন্দ করি। ইদানিং আবার আমি একটু কানে কম শুনি। ও তাই নাকি? ইদানিং আবার কানেও কম শুনছেন? তাহলে তো সোজা করে এই কথাটা বলতে হয়। খায়ের সাহেব, যারা কিনা এমডি স্যারকে মারার চেষ্টা করেছিল, পুলিশ তাদের ক্লু খুঁজে পেয়েছে। আমি যতদূর জানি, এমডি স্যারকে মারার পিছনে একটা কালো অদৃশ্য শক্তি কাজ করছে। আর তার মধ্যে আপনিও নাকি একজন। হোয়াট? আরে এটার মধ্যে আপনি আমাকে জড়াচ্ছেন কেন? সেদিন তো আমি ফ্যাক্টরির সামনে ছিলাম না, আমি অফিসে ছিলাম ডিউটিরত অবস্থায়। হায় সাহেব, এই আধুনিক যুগে আপনি খুব বোকা। আপনি অফিসে বসে কার সাথে কখন কি কথা বলেন, কাকে কি নির্দেশ দেন, সব অডিও রেকর্ড কিন্তু পুলিশের কাছে চলে গেছে। আপনি জাস্ট রেডি থাকেন, পুলিশ এসে আপনাকে শুধু হাতে হাত করাটা পড়ান। হ্যালো হ্যালো হ্যালো, কি একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। এই অফিসের সামান্য একজন কর্মচারী আসতে না আসতে আমার পেছনে লেগে গেছে। এমনকি সে আমার সব কিছুই ফলো করছে, আমার ফোনটাও ট্র্যাক করছে। না, আর তো বসে থাকা যায় না, যেভাবে হোক ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাবার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, বুঝলাম না তোমাদের কারোর মধ্যে কোনো ফিলিংসই নাই। আরে আশ্চর্য, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, চিকিৎসা তো চলতেছে, বাবা সুস্থ হয়ে গেলে আবার বাড়ি ফিরে আসবে, এখানে ফিলিংসের কি আছে? ভাই তুমি এটা কি বললা? বাবা এমনি এমনি অ্যাক্সিডেন্ট করে নাই, এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে, সেটা তোমরা জানো। তুমি কিভাবে জানো? মানে কি বলতে চাচ্ছিস? ম্যানেজার খায়ের সাহেব গুলিবাদী কারো অদৃশ্য ইশারায় বাবাকে তুল করার টার্গেট করছে। তুই কিভাবে জানবে? আমার তো মনে হচ্ছে এখানে খায়ের সাহেবের হাত, পুতুলের হাত আছে। না বোঝে না শুনে একটা মানুষকে দোষারোপ করে ফেলল। তোমরা জানো সেদিন অ্যাক্সিডেন্টের সময় পুতুল বাবার সাথে ছিল। পুতুল যদি না থাকতো বাবা না হাসপাতালে যেতে পারতো না। বাবা একটা জীবন ফিরে পেয়েছে পুতুলের জন্য, আর তার ছেলেরা বোঝে পুতুলের দোষারোপ করে দেবে। দেখ ভাই, বাবার এই পরিণতি হওয়ার কথাই ছিল। বাবা যদি আমাদের ভাইদেরকে যদি অফিসের দায়িত্ব দিয়ে দিত, আমরা যদি অফিসের দায়িত্ব নিতাম, ঠিক মতো পরিচালনা করতাম, সবসময় আমরা বাবার পাশে সাথে থাকতাম। আর কেউ কোনোদিন বাবাকে আঘাত করার চিন্তাও করতে পারতাম না। মাথানে মামলা করছে, পুলিশ তদন্ত করে বের করছে, এখানে ম্যানেজার খায়ের পান্টি জড়িত হবে। আমার বাবার হত্যা করার চেষ্টা করছে, আমি ওদের একটাকেও ছাড়বো না, আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। দেখ আরফান, বাবার অফিসের বিষয়ে আমরা নাক গলাতে চাই না,
সারা জীবন সে একা একা সিদ্ধান্ত নিয়েছে এবং একাই নেবে। এই যে দেখ, তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাকে বসিয়েছে? পুতুলকে। তোকে একবার জিজ্ঞেস করেছে বাবা? করে। ভাইয়াকে জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে? তার সিদ্ধান্ত সে একাই নিছে। আচ্ছা ওসি সাহেব, হঠাৎ আপনি আমার অফিসে কি মনে করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এই অফিসে চাকরি করে আপনার বসের পিছনে কেমন লেগেছে? কি বলেন আপনি? আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে নিজেকে খুব চালাক মনে করে ডুবে ডুবে জল খাচ্ছেন, গাছের শিকড় কেটে উপরে পানি ঢালছেন। ওসি সাহেব, এত রহস্য কথা না বলে সরাসরি বলে ফেলেন। আমার নির্দেশ ছাড়া এই শহরের বাইরে কোথাও যাইতে পারবেন না। হোয়াট? কেন? আমি কি অপরাধ করেছি? আপনার বিরুদ্ধে তদন্ত করে আমরা পেয়েছি আমজাদ সাহেব হত্যার চেষ্টায় আপনার হাত আছে। ওসি সাহেব, এত কথা যে বলছেন, কি প্রমাণ আছে আপনার হাতে? আর আমাকে কেন আপনি এই ঝামেলার মধ্যে ফেলাচ্ছেন? প্রমাণ ছাড়া পুলিশ কখনো কথা বলে না। বাইটি আর আপনার মধ্যে ওই দিন যে কথা হয়েছিল তার কল রেকর্ডিং অলরেডি আমার কাছে চলে এসেছে। সময় মতো দেখা না করলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। ঠিক আছে ওসি সাহেব, আমি সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। একটা জিনিস বুঝতে পারছি না, তারপর একটা কল রেকর্ড পুলিশের হাতে চলে যাচ্ছে, অফিসে অন্য কারো হাতে চলে যাচ্ছে। নিশ্চয়ই এর পিছনে বড় ধরনের কেউ কলকাঠি নাড়ছে। না, আমাকে তো আর বসে থাকা যায় না, আমাকেও ব্যবস্থা নিতে হবে। থানা থেকে পুলিশ আসছিল। পুলিশ কি বলে গেল বলুন খায়ের সাহেব? আমাদের কল রেকর্ড নাকি তার হাতে। কল রেকর্ড পুলিশের হাতে গেল কিভাবে? আপনি তো বলেছেন সবকিছু দেখছেন, কিন্তু আমাদের এই প্রমাণপত্র যদি পুলিশ আনান থাকে তাহলে আমরা এগোবো কিভাবে? আমরা তো কট হয়ে যাব। আহা, পুলিশের কাজ পুলিশ করবে, তাতে ভয়ের কি হলো? ভয়ের কিছু নেই, আমি এসপি কে বলে দিচ্ছি। ডোন্ট ওয়ারি। জি জি, আপনি একটু ব্যবস্থা নেন, থানায় বলে দেন। ঠিক আছে। শান্ত এত দেখে রাখ। শায়লা, শায়লা, এই শায়লা, চা নিয়ে তাড়াতাড়ি আসো। চা বানাতেও তো একটু সময় লাগে। এই ধরো তোমার চা। শোনো, তোমার সাথে একটু কথা আছে। বলো। পুতুলকে না জিজ্ঞেস করে তুমি ঘটককে বললে ছেলে দেখার কথা। পুতুলকে একটু জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কথাটা খারাপ বলো কি? এক কাজ করো, পুতুলকে ডাক দাও। আচ্ছা। পুতুল, এই পুতুল, এদিকে আয় তো মা। বস, তোর সাথে কিছু জরুরি কথা আছে। বাবা, আমার তো অফিসের টাইম হয়ে গেছে, এখন তো শুনতে পারবো না। কি বলিস? কথাটা তোকে বলা খুবই দরকার। দেখ মা, আমার শরীরের অবস্থা বেশি ভালো না আছে। কখন যে উপরওয়ালা ডাক দিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। তাই বলছিলাম কি, তোকে যদি একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারি তাহলে আমি মনেও শান্তি পাবো। আমি সব কিছু বুঝি বাবা, সংসারের বড় দায়িত্ব আমার কাঁধে, তার উপর আবার পরির পড়াশোনা। এখন যদি আমি বিয়ে করে ফেলি তাহলে আমার সমস্ত প্ল্যানগুলো একেবারে এলোমেলো হয়ে যায়। মারে, বিয়ের পরও তো মেয়েরা তাদের প্ল্যান সাকসেস করতে পারে, তুই কেন পারবি না? মা, বিয়ে করে ফেললে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতাতে খর্ব পায়। ভালো পাত্র সন্ধান পেয়েছিলাম তো, এর জন্য কথাটা তোকে বললাম আর কি। প্লিজ বাদ দাও না এই ব্যাপারটা। সবাই বলে আমি তোমাদেরকে বলবো, তাছাড়া আমার দায়িত্বটা এখনো শেষ হয়নি। তোর যদি একান্ত কোনো পছন্দ থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস, তাহলে তো আমরা একটু চিন্তামুক্ত থাকতাম, তাই না? ভালো মন্দ বোঝার বয়স কিন্তু তোর হয়েছে রে মা। আমরা তোকে জোর করব না, তবে আমাদের কথাটা একটু ভেবে দেখিস।
বাবা, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের খাবার চাই, এটা আমি জানি। কিন্তু প্লিজ তুমি আমাকে আরেকটু সময় দাও, অ্যাটলিস্ট পরে আরেকটু বড় হোক, ও 5 থেকে 6-এ ওঠো। বিয়ের কথা বললেই তো আর হয়ে যাবে না, বিয়ের কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো করতে করতেও অনেক দিন টাইম লেগে যাবে। সমস্যা নেই, তুই তোর মতন কাজ কর, আমরাও দেখে শুনে দেখি ভালো একটা পাত্র খোঁজ পাই কিনা। তোমরা যদি আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দিতে চাও, আমি তো তাহলে আর এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, তোমরা যা ভালো মনে করো, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি বুঝলাম। পাগল মেয়ে। শোনাল, আমাদের মেয়েটা আমাদের মতোই হয়েছে, মা বাপ ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। এই ব্যথাটা মানে একটু বেড়ে গেছে, একটু ইনহেলারটা দিলে ব্যথাটা মানে কমবে। হ্যাঁ মা, দেখ তো ওয়ার্ড্রপের উপরে ইনহেলারটা আছে, তুই যা একটু নিয়ে আয়। আচ্ছা মা, হ্যাঁ আমি নিয়ে আসতেছি। আমাদের মেয়ে পুতুল একটা কোম্পানিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছে, এটা এখন মানুষের সহ্য হচ্ছে না। পুতুলের কাজের সাথে সন্ত্রাসীদের কি সম্পর্ক, সেটাই তো আমি বুঝতে পারছি না। ওরা বলল পুতুল যেদিন থেকে দায়িত্ব দিচ্ছে সেদিন থেকে নাকি ওদের ব্যবসা লাল বাতি চলে গেছে। এই জন্য পুতুলের উপরে রাগ, আমাদের পরিবারের উপরে রাগ, আমাদের যে কোনো সময় ওরা ক্ষতি করতে পারে। দেখো, আমরা কিছু কারো ক্ষতি করি নেই, কিছু করি নেই, আমার বাসায় সন্ত্রাসী হাতে। আমার মেয়েটা একটা কোম্পানিতে জব করে, ভালো জব করে, কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, তার উপরে অত্যাচার। আপনি আমাকে এখানে কেন ডাকলেন? স্যার, আপনার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, সেটা তো ফোনেও বলতে পারতেন নাকি? জি, ফোনে তো বলতে পারতাম, কিন্তু কথাগুলো সামনাসামনি বললেই বেশি ভালো হয়, তাই এখানে আসলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার উপরে যে দায়িত্বভার পড়েছে সেটা কেমন চলছে? দায়িত্ব খুব কঠিন। তার মধ্যে আমাদের যে ম্যানেজার স্যার খায়ের সাহেব, উনি তো কি বলবো, একটা বজ্জাত, সুযোগ পেলেই বড় একটা দান মেরে দেয়। তার মধ্যে আপনারা কেউ অফিসে আসেন না, কোনো খোঁজ খবর রাখেন না। আপনি কি জানেন স্যার, উনি কিন্তু আপনাদের অনুপস্থিতিতে অনেক টাকা পয়সা কামিয়ে এখন কোটি কোটি। বাবা ওই লোকটার কথা অনেকবার বলেছে, লোকটা ডিসঅনেস্ট। প্রবলেম নাই, বাবা আসুক, সব কিছু ঠিক হয়ে যাবে। ও, আপনি কি যেন বলবেন প্লিজ একটু তাড়াতাড়ি বলুন, আমার খুব তাড়া আছে। বড় স্যার আপনার বড় দুই ভাইকে নিয়ে খুবই হতাশ। স্যারের একমাত্র ভরসা আপনি। স্যার চায় আপনি সব কিছু ছেড়ে কাজে মনোযোগী হন। আমি শুনেছি আপনি নাকি কোনো একটা রহস্য জালে আটকে আছেন, আর আপনাকে সেই রহস্য জাল থেকে বের করতে স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি জানি না সেটা পারবো কি না, বাট আমি চেষ্টা করতে চাই। দেখুন, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউ ঘাটাঘাটি করুক, ঠিক আছে? বাট স্যার, আপনি দেখেন না পৃথিবীটা কত সুন্দর। আপনি চাইলেই তো আপনার জীবনটাকে এরকম সুন্দর করে গোছাতে পারেন। কোনো কথা ভুলে যান না স্যার। আপনি তো দেখছি আমার বিষয়ে অনেক কৌতূহল, খুব ইন্টারেস্ট, তাই না? আচ্ছা, নিজেকে কোন চাদরে ঢেকে রেখেছেন? পারিবারিক বেড়াজালে আটকে আছে। ছোট বোনটা পড়াশোনা করে, বাবা প্রায় সময় অসুস্থ থাকে। সংসারে উপার্জন করার জন্য একমাত্র পার্সন আমি। এত কিছুর মধ্যে কখনো নিজের সোনালী স্বপ্নগুলিকে স্পর্শ করে দেখা হয়। সোনালী আলোতে নিজেকে কখনো রাঙাতে চেষ্টা করেননি? মনের আঙিনায় কেউ কখনো দোলাই দেয়নি, কিভাবে রাঙাবো?
আপনি তো তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আসি। স্যার, আমি আরো বেশি সুখী হব যদি আপনি বড় স্যারের শেষ ইচ্ছাটা পূরণ করেন। স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। কি খবর তোমার? এখন একটু ভালো আছি, পাটা সোজা করতে পারছি না কেন। এক্সরে রিপোর্ট দেখে কিছু বুঝিনি। রাতের খাবারটা কি খেয়েছো? ব্যথা একটু কমেনি, পরে খাবো। কিছু একটা খেয়ে তারপর ওষুধটা খেও, আর তা না হলে শরীরটা কিন্তু তোমার খারাপ করবে। তুমি রাতে হাসপাতালে এলে না কেন? কি করে আসবো তোমার কাছে বলো তো? তুমি তোমার ছেলে আর ছেলের বউদের খবর জানো না? সারাক্ষণ উল্টাপাল্টা এক একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। মা 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 আমি আর সহ্য করতে পারছি না। তোমার বড় ছেলের বউ যা কাণ্ড ঘটাচ্ছে আমার আর সহ্য হচ্ছে না। সে অসহ্য রকমের বারবারই করছে আমার সাথে। কেন, কি হয়েছে? আমাকে শুধু শুধু সন্দেহ করছে, আর আমার সাথে নাকি সংসার করতেন। ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, সে নাকি বাবার বাড়ি চলে যাবে। 100 বার যাবো আমি বাবার বাড়িতে। তোমার এই সমস্ত কুকর্ম আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। মায়ের সামনে সাদা সাদাটা এবার বন্ধ করো। মা, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। পুরুষ মানুষ তো নারীর আঁচল ধরে বসে থাকবে না, তাই না? তারপরেও তোমার যেহেতু সন্দেহই হয়েছে, কারণটা কি আমাকে বলো তো শুনি। একটি মেয়ে প্রায় প্রায় আপনার ছেলেকে ফোন দেয়, এছাড়া অন্য একটি মেয়ের সাথে আপনার ছেলে পরকীয়ার সম্পর্কে জড়িত। আপনি যদি বিশ্বাস না হয়, আমার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণ দেখুন। দেখি দেখি দেখি। তুমি তো হাই সোসাইটিতে জন্মগ্রহণ করা একটা মেয়ে। এইসব সামান্য ছোটখাটো বিষয় নিয়ে যদি গোলমাল বাজাও, এটা কিন্তু একেবারেই বেমানা। আপনার কাছে বেমানান হতে পারে, তবে আমার কাছে বেমানান না। এর সমাধান আমি চাই। এর সমাধান যদি না হয় তবে আমি তবে তুমি কি কি করবা তুমি? তোমার লাস্ট বারের মতো আমি সতর্ক করে দিচ্ছি, এরপরে যদি কোনোদিন আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি এইবার স্ত্রীর মতো থাকো, চার দেয়ালের বাইরে কোনোদিন লোক দিবে না। আর আমার বাইরে লাইফ নিয়ে কোনো রকমের মাথা কামাবো না বলে দিচ্ছি। আমার ছেলে তো আর অন্য মেয়েকে বিয়ে করে ঘরে বউ করে আনেনি, তাই না? এখন তুমি কাকে সন্দেহ করবে বলো তো দেখি? আপনার আশকারা পেয়ে পেয়ে আপনার সন্তানের নাম মানুষ না হয়ে অমানুষ হয়েছে। এর চরম মূল্য একদিন আপনাকে দিতে হবে। আর এই যে তুমি নিজেকে যদি কারেকশন করতে না পারো, তাহলে আমার সাথে সংসার করার কথা ভুলে যাও। দেখছো কত বড় বেয়াদব, আমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করেছে। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরনি, দোল দোলনি, মাথার চিরনি এসে যখন যাবো খেয়ে পড়ি। তোর কি এখন গান গাওয়ার সময় না পড়তে বসার সময়? ওর যা পড়তে বসবি, যা। আপু বাবা একটু শুনতে চাইলো। যা পড়তে বসবি। তোর গান পেলে আর বাঁচ। তুমিও হয়েছ, এখন ওর পড়তে বসার সময় না। বাবা, তোমার শরীরে কি অবস্থা হয়? ভালো না, একদম ভালো না। তারপরে পড়ি একটু গান গুন গাই, একটু আনন্দ দেয়, বই একটু ভালো থাকি। মানে তুই তো দিদি নষ্ট করি, সব তো বন্ধ করে দিচ্ছে। বাবা, তোমার শরীর কেমন এখন? তার আগে বল আমজাদ সাহেবের শরীরের অবস্থাটা কেমন? স্যারের কথা আর কি বলবো, ভাবলেই কষ্ট হয়। স্টিপটা এখন একটু ভালো আছে। আচ্ছা, হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে, এখন বাসায় আছে। কিন্তু জানো, স্যারের না একটা সার্জারি করতে হবে। সার্জারি করার পর 3 মাস রেস্ট নিলে উনি অফিসে আসতে পারবে। বাবা, স্যার বললো স্যার যতদিন না আসবে আমি যাতে স্যারের দায়িত্বটা পালন। কি বলিস মা? স্যারের দায়িত্ব মানে এত বড় দায়িত্ব তুই পালন করবি? পারবি তো মা, পারবি? তুই যদি এই দায়িত্ব পালন করতে পারিস তাহলে তো মাশাআল্লাহ, এই স্যার তোর প্রতি কি বলুন। কিন্তু বাবা,
আমার একটু ভয়ও লাগছে। আসলে কি আমি স্যারের দায়িত্বটা পালন করতে পারবো? জানো, স্যারের অফিসের কর্মকর্তারা কেমন জানি, এক একদিন কর্মচারী মনে হয় রহস্যের চাদরে ঘেরা। যত রহস্যই থাক, যত ঝামেলাই থাক, স্যার যখন তোকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা তোকে পালন করতেই হবে। একটা কথা বলতো, ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি যেন একটা ষড়যন্ত্রের কথা বলছিলি বা? হ্যাঁ বাবা, স্যারের অ্যাক্সিডেন্টটা একটা ষড়যন্ত্র। আমি বুঝে গেছি তারা এই কাজটা করছে শুধুমাত্র প্রমাণের অপেক্ষায়। প্রমাণটা শুধু হাতে পাই, আমি কাউকে ছাড়ব না। মারে, তুই ওদের পিছনে কোনো কিছু করতে যাস না, ওরা কিন্তু অনেক ভয়ঙ্কর। মা, ওরা যত ভয়ঙ্করই হোক না কেন, ওদের কাউকে আমি ছাড়ব না। অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করিনি, কখনো মাথা নত করবো না। এই তো মনে হচ্ছে তুই আমার মেয়ে, তাহলে মেয়ে না ছেলের দায়িত্ব পালন করতে পারছিস এবং আমার মুক্তি রক্ষা করতে পারছিস। যারা ষড়যন্ত্র করে তোমাকে এই অফিস থেকে বের করেছে, আমি তাদেরকেও ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কি রে মা, তোরা দুজনে কি খালি গল্পই করবি, রাতের খাবার খাবি না? বাবা, তুমি ওষুধ খেয়েছো? ওষুধ না? না খাইনি তো। জানতাম তো। খাবার খেয়েছো? না, তাও খাইনি। দেখেছো? ঠিক আছে, আজকে যেহেতু আমি তাড়াতাড়ি চলে এসেছি, সবাই একসাথে মিলে খাবো। চলো আমরা। চলো। স্যার বললেন না তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, মানে আপনার কি সেবা করতে পারি? না, আমার সেবা করতে হবে না, এমনিতেই আপনি সেবা করতে করতে ক্লান্ত। অফিসের যে দায়িত্ব আপনার উপরে, অনেক প্রেশার, অনেক চাপ, আমি বুঝি। স্যার কি খাবেন, ঠান্ডা না গরম? আমি খুব খুশি হব আপনি কিছু একটা খেলে, কারণ সেদিন আসলেন, ওদিনও আমি আপনাকে টাইম দিতে পারিনি। আজকে অন্তত স্যার প্লিজ। আমার খাওয়া নিয়ে ব্যস্ত হবেন না, আমি কিছুই খাবো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার ছোট বোন পরি কেমন আছে? স্যার আমি সো সরি, আসলে স্যার আমারই উচিত ছিল আপনার কাছে যাওয়া, কিন্তু আমার মানে কাজের চাপে স্যার আমি একদম ভুলে গেছি। স্যার আপনাকে দেওয়া থ্যাংক ইউ দেবো। আপনি যদি সেদিন না থাকতেন তাহলে আমার ছোট বোনটা যে কি হতো। এখানে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? মানুষ হিসেবে সেটা আমার দায়িত্ব ছিল, আর তাছাড়া থ্যাংক ইউ তো আমি আপনাকে দেব। আপনি আমার জন্য কম করেছেন নাকি? আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, সেক্ষেত্রে আমি একটা ছোট কাজ করেছি, হয়তোবা কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ পেয়েছি, এই তো আর কি। ছি স্যার, আপনি এটা কেমন কথা বলছেন? প্লিজ এই ধরনের কথা বললে আমাকে লজ্জা দিবেন না। সত্যি কথা বলছে স্যার, যারা ভালো মানুষ তারা কোনো কিছুর আশা ছাড়াই অন্যের উপকার করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার মনে যে দুঃখ কষ্ট লুকিয়ে আছে, সেটার রহস্যটা যদি একটু চেনে আপনাকে হালকা করতে পারতাম, তাহলে স্যার নিজেকে ধন্যবাদ করি। কারো মনের মধ্যে লুকোনো যন্ত্রণাটাকে স্পর্শ করাটাকে না অনধিকার চর্চা বলে, যেটা একদম ঠিক। স্যার আসলে আপনাকে দেখলে কেন জানি আমার মায়া হয়। যেদিন থেকে আপনি পরীকে বাঁচিয়েছেন, সেদিন থেকে আপনার প্রতি আমার মায়া, ভক্তি, শ্রদ্ধা সবকিছু অনেক বেড়ে গেছে। মায়া, নারীদের মনের মায়া রংধনুর মতো ক্ষণে ক্ষণে রং বদলায়। বহুরূপী নারী। শুনুন, আমি আর কোনো নারীর মায়ায় জড়াতে চাই না। সব নারী, সবার মায়া এক হয় না। হয়তো আপনার সাথে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই বলে সবাইকে কিন্তু আপনি একই রকম বলতে পারেন না।
আপনার অনেক কথা শুনে ফেলেছি। আই এম নট ইন্টারেস্ট। কাউকে নতুন করে আবিষ্কার করার কোনো ইচ্ছা বিন্দুমাত্র আমার নেই। নতুন করে কারোর মায়ার জালে আমি আবদ্ধ হতে চাই না। আর ইউ ক্লিয়ার? আমি আবারও বলছি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথাগুলো কেউ ঘাটাঘাটি করুক, সেটা আমি পছন্দ করি না। বি কেয়ারফুল, আপনি আমাকে নিয়ে আর ঘাটাঘাটি করবেন। আমি চাইব আমার বাবা আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। থ্যাংক ইউ। পুতুলের বাবা, তুমি এত টেনশন করো না। এই ধরো, এই গহনাগুলো বিক্রি করে তোমার চিকিৎসার ব্যবস্থা করো। সেই স্মৃতি বাবা ছিল এখন আর নতুন। কি করে ভাবলে তোমার বিয়ের গয়না বিক্রি করে আমি আমার চিকিৎসা করাবো? কোনোদিনও সম্ভব না এটা। পাগনাম করো না পুতুলের বাবা। আমাকে একটা কথা বলি, আমার বাবার বাড়িতে যে সম্পত্তিটা আছে সেটা আমি বিক্রি করে নিয়ে আসি, সেই টাকা দিয়ে তুমি শুরু করো। না ওপেন নার্সারি করতে অনেকগুলো। না, আমি তোমাকে আগেও বলেছি আমি আমার শ্বশুর বাড়ির কোনো সহযোগিতা আমি নেব না। তুমি জানো না বাইপাস করতে অনেক টাকা লাগবে। কাজ করি, আমি মেয়ে পুতুলের সাথে আমি কথা বলি, মেয়ে কি বলে। পুতুলের কয় টাকা বেতনের চাকরি করে বলো? ও এত টাকা কোথা থেকে পাবে? পুতুল কত টাকা বেতনের চাকরি করে সেটা আমিও জানি, কিন্তু তোমার মেয়ের সাথে পরামর্শ করলে ভালো কিছু বের হবে। আর যদি একান্তই আমি বিপদে পড়ে যাই, আমি এতটি বছর যার চাকরি করেছি আমজাদ হোসেন, সততার সাথে উনি আমাকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, অনেক বিশ্বাস করতেন। আমার বিশ্বাস ওনার কাছে যে যদি আমার এই সমস্যার কথা বলি, উনি আমার খালি হাতে ফিরিয়ে দিবে না, একটা না একটা কিছু করবে। যাই করো একটু তাড়াতাড়ি করো, তোমার শরীরের অবস্থা ভালো না। শোনো, গয়না কোনো নিয়ে যাও। সরাসরি সিরাপ মারার একটা বক্স ভেঙে ফেলে, ওর হাতটা যদি আমি ভেঙে নিয়ে আসতে পারতাম তাহলে সমস্যা। কি হয়েছে বৌমা? রাগে এত ফুসফুস করছো কি জন্যে? আপনি এটা কি বললেন আম্মা? সাপের মতো ফিস করবো না তো কি করবো আমি? হ্যাঁ, আপনি জানেন আমার থাইল্যান্ড থেকে আনা কত দামি মেকআপ বক্সটা খুশি ভেঙে ফেলেছে? বেশি কথা বলো তুমি। আজকে তাহলে ওকে বিদায় করে দেবো এই বাসা থেকে। বাসার যত কাজ আছে, কাপড় চোপড় ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, যত কাজ আছে, পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, সব কিন্তু তোমার এই নিজের হাতে করতে হবে। কথাটা মনে থাকে যেন। মানে আপনি কি বলছেন এসব আম্মা? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি ভুলে গেছেন আমি কোন বংশের মেয়ে? কোন বংশের মেয়ে সেটা তো আমার ভালো করেই জানা আছে। দুর্নীতির দায়ে কয়েকদিন আগে তোমার বাবা যে জেলে গিয়েছিল, সেটাকে এই রওশনারা বেগম ভুলে গেছে? দেখুন, আমার বাবাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আমি একজন শিল্পপতির মেয়ে। শিল্পপতির মেয়ে না, তাই
জোর করে আমার ছেলের গলে ঝুলিয়ে দিয়েছে তোমার বাবা মা। একদিনের জন্য কি এসেছে তোমাকে খোঁজখবর নেওয়ার জন্য? দেখুন, আজে বাজে কথা বলবেন না। আমার বাবার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে। আমার বাবা বিজনেসের কাজে বিদেশে যায়, সে অনেক ব্যস্ত থাকে। আর এত যে বড় বড় কথা বলছেন, আপনারা কি কোনোদিন আমার বাবাকে ইনভাইট করছেন? আপনি তোমার ফ্যামিলির কাউকেই দেখতে পারেন না। ইসি রে, চোরের মেয়ের আবার বড় বড় গলা। দেখুন আম্মা, আমি আপনাকে বারবার বলছি যে আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আর আপনার তো আমার সবকিছুই অযোগ্য লাগে, সবকিছুতেই আপনি দোষ খুঁজে বেড়ান। আর আপনার বড় ছেলের বউ, সে যা করে সবই ভালো লাগে, তাই না? শুনুন আম্মা, দুইজনকে দুই চোখে দেখবেন না, দুইজনকে সমানভাবে দেখুন, নয়তো তার চোখ অন্ধ হয়ে যাবে। ও, অন্ধ হয়ে গেলেই তো ভালো, তাই না? তাহলে এই শান্তিনিবাসের কর্তৃত্ব তোমার হাতের মুঠে চলে আসবে। তুমি তো এটাই চাচ্ছ। মনে রেখো, এই রওশনারা বেগম যতদিন বেঁচে আছে ততদিন এই ক্ষমতা তুমি একদিনের জন্য পাবে না। আর হ্যাঁ শোনো, আরেকটা কথা, আবার যদি তুমি আমার কাজের মেয়ের গায়ে হাত তুলো, তোমার ওই হাতটা আছে না, মোচড় দিয়ে আমি ভেঙে ফেল। কত মনে থাকে যা। মানে আমার হাত যদি আপনি ভেঙে দেন, আমি কি বসে থাকবো? আমি কি বসে বসে দেখবো? তো বড় কথা বলে গেল আমাকে। এই, তোকে না কতদিন মানা করেছি মহল্লার ছেলেপেলেদের সাথে মাঠে খেলতে যাবি না, তারপরেও গিয়েছিস। হ্যাঁ, পাশের বাড়ির খালা আজকে আমাকে নালিশ করেছে। কান ধর, কান ধর বলতেছি। কি ব্যাপার, তাল গাছ একটা দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন জানো না তুমি? তোমার মেয়ের পড়াশোনার একটুকু মনোযোগ নেই, মহল্লার ছেলেদের সাথে মাঠে খেলতে যায়। পাশের বাড়ির খালা আজকে আমাকে নালিশ করেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, আজকের মতো একটু মাফ করে দাও। এই যা, পানামা, যা হাত মুখ দিয়ে পড়তে বস, তোর পড়াশোনায় কোনো মনোযোগ নেই। এই নয় তোমার বাজার। এগুলো কি এনেছো? তোমাকে যে লাউ আর শোল মাছ আনতে বললাম তা আনুনি কেন? ও, লাউ আর শোল মাছ আনতে বলে গেছি, শুধু এটা ভুলে নাই, আমার ওষুধ আনতেও আমি ভুলে গেছি। এখন আর না সবকিছু মনে থাকে। তোমাকে বারবার বলে দিলাম লাউ আর শোল মাছ আজকে লাগবে, কেননা পুতুল বলে গেছে, পুতুল খুব পছন্দ করে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন এই যে ফ্রিজে চিংড়ি মাছ আর যে কচুর গতি যা আছে এগুলো রান্না করো, আমি তোমার জন্য এখনই বাজার থেকে লাউ আর শোল মাছ কিনে আনছি, আর আমার ওষুধও নিয়ে আসতেছি। চল। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখুন, আপনারা যদি সঠিক তথ্য না দেন তাহলে কিন্তু আমি বাঁকা মতো রাখবো। স্যার, খায়ের সাহেব এই অফিসের অনেক পুরাতন কর্মচারী, আমার মনে হয় উনি সব জানে। আমি জানি মানে? ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আরে আমার এটা অত্যন্ত লজ্জা লাগছে। ম্যাডাম, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেমনে হলেন বলেন তো? স্যার, আপনি কি এখানে আমার প্রমোশন কিভাবে হলো সেটা জানতে এসেছেন না কোনো কিছু? দেখলেন অফিসার, কিভাবে আপনাকে ইনসাল্ট করে কথা বলছে? খায় সাহেব, বলুন তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? বকেয়া পাওনার জন্য শ্রমিক বিদ্রোহ হয়েছে। আমার মনে হয় ওদের ভিতর কেউ এই ক্ষোভের বশবর্তী এই ঘটনাটা ঘটিয়েছে। এত কিছু জেনেও আপনি একজন ম্যানেজার হয়ে দমন করতে পারলেন না? সবই বুঝলাম, কিন্তু আমদার সাহেবকে গাড়ির চাপাটা কে দিল? অফিসার, এখনো বোঝেন নাই, চেয়ারে বসার জন্য অঘটনটা উনি ঘটিয়েছে। হ্যাঁ স্যার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমাকে বলুন, ওই ক্রিমিনালটার সাথে আপনার কিসের সম্পর্ক? ওরা কেন অফিসে আসে? আপনি ওদেরকে কিসের টাকা দিন বলুন স্যারকে। ওরা কারা ওদের না বলুন, সব কয় টাকা আমি চেলে ঢুকাবো। অফিসার, আমাকে জিজ্ঞেস করছেন কেন? উনি যেহেতু সব কিছুই জানে, ওনাকে জিজ্ঞেস করেন। স্যার, আপনি অফিসে সিসিটিভি ফুটেজটা দেখেন, তাহলে সব কিছু পাবেন। ওকে, আমি ফুটেজ দেখছি, দেখা না পর্যন্ত কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। তুল ম্যাডাম, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। একটু সাবধানে পা ফেলবেন, পা পিছলে পড়ে যে জীবনটা হারাতে হবে। ওই যে চট্টগ্রাম কলেজে মেয়ে পা পিছলে নর্দমায় পড়ে গেছে আর তার জীবন বাঁচেনি, খবরে দেখেননি?
যে পা শক্ত শিকল দিয়ে বাঁধা সে পা পিছলে কখনো নর্দমায় পড়ে না খায়ের সাহেব, সেটা আমি আমার বাবুটা সকাল সকাল কার সাথে চ্যাট করে? কই না তো, আমি তো নিউজ ফিডে চোখ বুলাচ্ছি। আচ্ছা নিন তোমার চা। থ্যাংক ইউ। ওয়াও, তুমি এত ভালো চা বানাতে পারো? চা খেয়ে মনে হচ্ছে যে স্বর্গের দেবীর হাতের চা খেলাম। আসলে হয়েছে কি জানো, তোমার মনটা যদি ভালো থাকে না, তুমি হাসলে পৃথিবী হাসে। আকাশের দিকে তাকালে সূর্য হাসে, ভূমের দিকে তাকালে ঝড় ওঠে। তা আমার মন ভালো রাখার দায়িত্বটা কার? আমার। করতেছো দিনে দুপুরে কেউ যদি দেখে ফেলে ছাড়ো। আহা, আমি কোনো একটা মেয়ের সাথে প্রেম করতেছি না, আমি তোমার ওয়াইফকে ধরছি, তাই না? আরে দেখ ছাড়ো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। আমার বউটা অনেক লক্ষ্মী, কিন্তু সন্দেহ করবেই বা না কেন? আমিও তো এইদিকে অন্য একটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছি। আই তুমি কি বললা? তুমি কার সাথে প্রেম করতেছো? আরে না, মানে স্বপ্নে স্বপ্নে তুতলাচ্ছ কেন? মুখের বুলি কেন অফ হয়ে গেছে? বলো কার সাথে প্রেম করো তুমি? আমি বলতেছি, স্বপ্নে একটা মেয়ে প্রতিদিন আসে, আমাকে জানো না পাগলের মতো ভালোবাসে। আমি এত বারবার বোঝাচ্ছি, সে বুঝে না। এটা বলতে চেয়েছিলাম তো। তাই না? হ্যাঁ। তো মিস্টার স্বপ্নের মেয়েটা যেন স্বপ্নেই থাকে, সেটা যেন বাস্তবে ইনভলভ না হয়, না হলে তোমার অবস্থা না। আর বাদ দাও না, যাও লক্ষ্মী নাস্তা নিয়ে আসো। আর একটু হলে তো ধরা পড়ে যেতাম। সর্বনাশ, বুদ্ধির জোরে বেঁচে গেলাম। শালা, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। কবে যে উপরে থেকে ডাক আসলে তো চলে যেতে যাওয়ার আগে যদি আমার মায়ের ডাকটা ভালো পাত্রের কাছে তুলে দিতে পারতাম, তাহলে ময়ূরও শান্তি পাইতাম। আমাদের তো ছেলে নেই, যদি আমাদের মেয়ের জন্য এমনটা ছেলে পেতাম, সুখে দুঃখে আমাদের পাশে থাকে, তাহলে খুব ভালো হতো। আমিও ভাবছিলাম। আচ্ছা শোনো, ওই আমার বোনের ছেলে রায়হান, ওরে তোমার কেমন লাগে? মন্দ নয়, সুশিক্ষিত, স্মার্ট, সরকারি চাকরিজীবী। আমার মনে হয় না পুতুল না বলবে। তারপরেও ছেলেকে মতামত দেওয়ার আগে পুতুলের সাথে একটু আলাপ করে নিলে ভালো হতো না? আমার মেয়ে জীবন তো পুতুলকে বউ করে তাদের বাড়িতে নেওয়ার জন্য এক পায়ে খাড়া। আমরা তো মতামত এখনো দেই নাই দেখা কিছু বলছে না। যাই করো, পুতুলের মতামত না নিয়ে ছেলের বাড়িতে পাকা কথা দেওয়াটা ঠিক হবে না। তুমি কি একটু পুতুলকে জিজ্ঞেস করবা আর কোনো পছন্দ আছে কিনা, আর কোনো মতামত আছে কিনা? কিন্তু এই যুগের মেয়েরা তো এতদিন অপেক্ষা করে না, বাবা মার মতের জন্য বসে থাকে না। ওর যদি এমন কিছু বাইরে রিলেশন থাকতো, ও অবশ্যই আমাকে বলতো। ও আমার কোনো কথা লুকায় না, সব কথা আমার সাথে বন্ধুর মতন শেয়ার করে। আমার মনে হয় না ওর এমন কিছু আছে। কি বলো, তুমি কি এমন পরামর্শ করছিলে যে আমাকে দেখে বন্ধ হয়ে গেলেন? না রে মা, তেমন কিছু না। আমার শরীরটা তো বেশি ভালো না, কখন কি হয়ে যায় ঠিক নাই। তাই বলছিলাম কি, ভালো একটা পাত্রের হাতে তোরা তুলে দিতে পারলে আমি মনেও শান্তি পেতাম।
ওই যে আপনার মেজ বোনের ছেলে আছে না, রায়হান, রায়হান তোকে পছন্দ করে, আর রায়হানের মা তোকে বউ করে তাদের বাড়ি নিতে চায়। এখন তোর মতামত কি? বাবা, আমি তো তোমাকে অনেকবারই বলেছি আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। তাছাড়া আমার কোনো বড় ভাই নেই, তুমি অসুস্থ, আমি এখন বিয়ে করে ফেললে এই সংসারটা কে চালাবে? পরীর পড়াশোনা আছে, পড়াশোনার টাকা কে জোগাড় করবে বলো? তাছাড়া রায়হান ভাইকে আমি সবসময় ভাইয়ের চোখেই দেখেছি, আমি রায়হান ভাইকে নিয়ে কখনো এই ধরনের কিছু চিন্তাই করতে পারি না। মারে, আমরা বুঝি মেয়েরা বড় হলে গার্জিয়ানদের অনেক দুশ্চিন্তা বেড়ে যায় একটা বিয়ে দেওয়ার জন্য। তারপরেও আমি তোর কথাটা বুঝতে পারছি। ঠিক আছে, তুই টেনশন করিস না, দেখবো কি করা যায়। মা, বাবা, তোমরা দুজন আমাকে নিয়ে টেনশন করো না, শুধু শুধু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমার উপর বিশ্বাস রাখো, আমি কখনো এমন কোনো কাজ করব না যে তোমাদের সম্মানের হানি হবে, এই বিশ্বাস আছে আমার মা। আচ্ছা মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। হলো তো এবার, হ্যাঁ? তুমি কখন যে কি কথা বলতে হয় সেটাও বোঝো না। তোমার বোনের ছেলের সাথে বিয়ে দিবে, হুট করে এই কথাটা বলার কোনো দরকার আছে? হ্যাঁ, এখন যে মুখের উপরে না করে দিলে খুব ভালো হলো, তাই না? আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা এইভাবে ঠিক করে মুখটা চলে আসবে, আমিও বলে দিচ্ছি। তোমাকে নিয়ে আর পারলাম না, খেতে এসো, খাবার দিয়েছি। মাইয়া, তুমি যদি বাবার পদে বসো, তারপর যদি আমি আই মিন এমডি পদে বসি, তাহলে আমাদের যে ছোট ভাই আরফান, ওর পদটা কোথায়, ও কোথায় বসবে? এই তোর মাথায় কি ঘিলু রে? আরফান একটা অ্যাবনর্মাল ছেলে, ও কি অফিস মেনটেন করতে পারবে? অফিসের কোথাও বসালে সে কি কাজটা ঠিকঠাক করতে পারবে? হ্যাঁ, আমার তো আমার মনে হয় কি জানো, এরকম গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই বাবার সাথে একটু আলোচনা করে নেওয়া উচিত। বেশি বুঝো না তো। আমি ঠিক কথাই বলছে ভাইজান, বাবা এখনো জীবিত আছে, বাবার সিদ্ধান্ত যেটা দেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত। বাবার একগুয়েমি সিদ্ধান্তে আর এই ফ্যামিলি চলবে। এখন থেকে এই পরিবারের সমস্ত সিদ্ধান্ত আমরা নিব, আমরা যা বলবো তাই হবে, যেভাবে বলবো সেভাবেই চলবে। ভাই একদম ঠিক কথা বলেছে, ভাইয়ের সাথে আমিও একমত। ভাইয়া তোমরা ভুল করতেছো, তোমরা যাই করো না কেন বাবাকে জানিয়ে করো, তা নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আরফান, তুমি কি বড়দের থেকে বেশি বোঝো? ওনাদের সিদ্ধান্তের উপর পদ্দারি করছো কেন? ভাবি মুখে লাগাম দিয়ে কথা বলো, তুমি অনেক কিছুই জানো। যারা ভাবে আমি অ্যাবনর্মাল, তারা না বোকার রাজ্যে বাস করতেছে। আসলে তারা নিজেরাই তো অসুস্থ, তারা নিজেকে সুস্থ মনে করে। এই শান্তি নিবাসের মহান কর্মকর্তা তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতেন না। তোমরা দুজন তো রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো, নিজেদেরকে সময় দাও। তোমরা কি একটাবার ভেবেছো, একটাবার জানতে চেয়েছো রাতের আধারে তোমাদের স্বামীরা কোথায় যায়, কি করে? যদি একটাবার জানতে পারতা তখন বুঝতা আসলে কি সুস্থ আর কি অসুস্থ। আরফান, একটা থাপ্পড় মেরে তুই দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। মুখের উপর কথা বলিস। আরফান, তোর এত বড় স্পর্ধা, ভাইয়ার বিরুদ্ধে কথা বলিস না? বিরোধিতা আমি করি নাই, তোমরা করছো। আমাকে মাইনাস করে দিয়া পুরো রাজ্য তো একামুখ করবা, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। মানুষের জীবনে ঝড় আসে, তখন সেই মানুষগুলো না নীরবতা পালন করে। আমি সেটাই করছি, নীরবতা পালন করছি। আমি অ্যাবনর্মাল নই, আমি ভালো আছি, আমি মানুষ। একটা কথা কান খুলে শুনে রাখ, এই শান্তি নিবাসে যদি কোনো অঘটন ঘটে, যদি কোনো ষড়যন্ত্র আসে, আমি কাউকে ছাড়বো না, পুরো বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো বলে দিলাম। ইয়ার ফান যে এত বেড়ে গেছে আমি তো আগে জানতাম। দেখে নিও, এই আরফানে একদিন শান্তিনিবাসে রাজত্ব করবে, আর তোমরা দুই ভাই
বসে বসে আমল চুষবে। আরফানের যে বুদ্ধি, সে বুদ্ধির কাছে তোমরা এখনো দুধের শিশু। এই কি বলে দিল? খাই এতদিন তো আমরা ভেবেছিলাম আরফান এত মান, ওর মাথায় কিছু নেই, ওকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ও আমাদের চাইতেও ব্রিলিয়ান্ট। ভাইয়া মাথাটা ঠান্ডা করো তো, আরফানের বিষয়টা আমি দেখতেছি, আপাতত এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি ছাড়তে পারছি না, আমি ছাড়তে পারছি না, আমার মাথায় কাজ হচ্ছে না। ছোট ভাই এত জাদু হয়ে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনারা কথা নয় বার্তা নয় একেবারে আমার রুমে ঢুকে গেছেন উইদাউট মাই পারমিশন। হু আর ইউ? আমি কারো অনুমতি নিয়ে আসি না, আর আমার কোনো অনুমতি লাগে না। এই পানটি যেই জায়গা যায় ওই জায়গা বোঝাতে পানটি আইছে। ওই পরিচয় দে। আমার বসের নাম হলো বান্টি, মানুষের নাম শুনলে বাজায় বন্টি। আপনি ওনাকে চিনেন না? এত ভঙ্গিতা না করে কি জন্য এসেছেন সেটা তাড়াতাড়ি বলে ফেলেন। আমার জরুরি মিটিং আছে। আচ্ছা বলুন তো, আপনি খায়ের সাহেবের পিছনে কারণে গেছেন? খায়ের সাহেব কিন্তু আমার লোক। আপনি কেন আমাদের জুনের ব্যবসা বন্ধ করছেন? আমি কেন ব্যবসাটা বন্ধ করে দিয়েছি সেটা আপনারা দুজনেই খুব ভালো করে জানেন। আমি এই চেয়ারে যতদিন বসে আছি কেউ আমার চোখের সামনে দিয়ে 2 নম্বরই ব্যবসা করতে পারবেন। আপনি খুব ইমানদার মানুষ না? আপনি ইমানদারি করে এই চেয়ারে নষ্ট পারবেন না। এই চেয়ার কিন্তু আমরা হাওয়ায় নেবো না। কিরে বলাই কথা কো। ম্যাডাম শুনেন, আপনি যদি চান বাঁচতে চান, বছরে জুনের ব্যবসা বন্ধ করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু একদম কেরাবেরা করে দিব। আপনাদের এত বড় সাহস যে আপনারা আমার অফিসে এসে আমারই সামনে বসে আমাকেই হুমকি দিচ্ছেন। আচ্ছা বলুন তো, খায়ের সাহেবের পিছনে আপনি কেন গেছেন? উনি আপনার কি ক্ষতি করেছে? আমি ওনার পিছনে কেন লাগতে যাব? উনি একজন খারাপ লোক। ন্যায় নীতিতে আমি আপোষহীন, আর অন্যায় আবদার রক্ষা করা আমার কাছে। আরেকটা কথা স্পষ্ট করে জেনে রাখুন, আমজাদ স্যারের নির্দেশ এবং পারমিশন ছাড়া আমি কোনো কাজই করি না, করব না। যদি পরিবার পরিজন নিয়ে শান্তি থাকতে চান তাহলে খায়ের সাহেব কি ছেড়ে দেন আপনি। প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, তারপর অন্যায় দুর্নীতিকে আমি প্রশ্রয় দিব না। এটা আমার চ্যালেঞ্জ। ম্যাডাম আপনি যে চ্যালেঞ্জ করতেছেন সেই চ্যালেঞ্জে পানি পাইতে যাবো, কারণ আমার বসের নাম পারবি, লোকের নাম শুনলে বাজায় বন্টি। আর কখনো কোনোদিন যদি উইদাউট মাই পারমিশন আমার অফিসের আশেপাশেও আপনাদেরকে দেখি তাহলে আমি কাউকে ছাড়বো না। অলরেডি আপনারা আবার পাশে কি আমার মা বাবাকে ধমকি দিয়ে আসছেন। ফার্স্ট অন্যায় করেছেন, সেকেন্ড অন্যায় আবার আমার অফিসে এসেছেন। নেক্সট টাইম কখনো কোনো কিছু করার আগে 10 বার ভাববেন, নয়তো আইনের আশ্রয় নিন। বের হয়ে যান। আমি যে কথাটা বলতে আসছি কথাটা মাথায় রেখেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ওই আয় মলাই। ম্যাডাম কতটা চিন্তা করে দেখে আর বেশি বাড়াবাড়ি করলে কেরাবেরা করে দিব। মোমেন, কোথায় থাকো তুমি ডিউটির সময়? আমার পারমিশন ছাড়া কিভাবে 2টা বন্ড প্রতারক আমার অফিসে ঢুকে গেল? এক্ষুনি আমাকে নিয়ে আসো। আজকে আমি অনেক দিন যাবত অসুস্থ। আমি জানি না আমি আর কখনো এই পায়ে দাঁড়াইতে পারবো কিনা। আমার চিকিৎসা এদেশে সম্ভব না। এই জন্য তোমাদেরকে ডাকছি ভবিষ্যতের প্ল্যানিং করার জন্য। বাবা, আপনি ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হয়ে যাবেন। প্রয়োজন হয় আমরা উন্নত চিকিৎসার জন্য আপনাকে সিঙ্গাপুরে নিয়ে যাব। তার আর প্রয়োজন হবে না। আমি আর পরিশ্রম করতে চাই না, আমি রেস্ট নিতে চাই।
আমি রিটায়ার করতে চাই, বাকিটা জীবন এই শান্তি নিবাসে কাটাতে চাই। হ্যাঁ, তোর বাবা অনেক পরিশ্রম করেছে, এবার তোর বাবাকে একটু রেহাই দিতে তোরা। আর সব যার যার দায়িত্ব ঠিকঠাক মতো বুঝিয়ে। আমি তো আগে বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে আমাদের ব্যবসার দায়িত্বগুলো বুঝিয়ে দিত। সে কি আমাদের কথা শুনেছে? বাবা, এখানে আর কথা না বাড়িয়ে আপনি আপনার সিদ্ধান্তটা বলুন। ছাড়া এর মধ্যে আমি গোলমাল পাঠিয়েছি অনেক, সেগুলো আর নাই বলি। আপনি জাস্ট আপনার সিদ্ধান্তটা বলে দিন। এতদিন তোমরা যে ভুল পথে চলেছ, তোমরা যদি সঠিক পথে না আসো, তাহলে আমার ব্যবসার কোনো অংশীদারি আমি তোমাদেরকে দিব না। আমি সব কিছু বিক্রি করে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। বাবা, বাবা, আমি আর জীবন কোনোদিন ভুল করব না। আপনি আমাকে ক্ষমা করে নেন বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে কোনোদিন আপনার কথা অমান্য করে নাই। আপনি যা বলবেন তাই শুনবো। আপনার নির্দেশ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। বাবা, আজকে থেকে আমিও ভালো হয়ে গেলাম। এখন থেকে আপনার আদেশ মেনে চলবো। সবাইকে বুঝিয়ে দেবো যে বাবার আদর্শে তার ছেলেরা বড় হয়েছে। বাবা, আমরা দুজন আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। ছেলেরা যেহেতু এত করে বলছে, বাদ দাও না, ওদের অধিকার ওদের ঠিক ঠিক বুঝিয়ে দাও। তোমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব তোমাদের। তোমরা যদি রক্ষা করতে পারো, সফল। আর যদি রক্ষা করতে না পারো, তাহলে তোমরা ব্যর্থ। সরি, আমার মনে হচ্ছে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে ভালো হয়। আর একটু সময় নিলে। হুট করে কাউকে কিছু দায়িত্ব দিয়ে দিবেন, সে সেটা তো নাও রাখতে পারে। আর তাছাড়া এমন তো না যে আপনি অনেক অসুস্থ, আপনি তো বাসায় এসেছেন। আপনি এখানে বসে দায়িত্ব পালন করবেন, সমস্যা কোথায়? আগের মতনই কাজ চলবে। আর তাছাড়া এখন তো ডিজিটাল যুগ, আপনি চাইলে অনলাইনে নিজেই সব কিছু দেখা করতে পারবেন, ওয়ার্ক করতে পারবেন। এই ছোট, তুই বাবার মুখের উপর কথা বলছিস কেন? হ্যাঁ, বড়রা কথা বললে চুপ থাকতে হয়। খায়ের সাহেব এসেছিল, এতদিন অ্যাকাউন্টেন্ট পুতুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। পুতুল খুব ট্যালেন্ট মেয়ে। আমি চাই তোমরা সকলে মিলে এই আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিটা চালাবে। আমি যতদিন আছি, তোমরা সবসময় আমার সাজেশন মতো কাজ করবা। তোমরা দায়িত্ব বুঝে নেওয়ার পর তোমাদের প্রথম কাজ হবে খায়ের সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নেওয়া। তা না হলে এই মন্দ লোকটার সাথে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। তাহলে বাবা, অফিসে কে কোন পদে বসবে আপনি যদি বলে দিতেন তাহলে একটু ভালো। হ্যাঁ ভাই, রাকিব আমার পদ পাশে, মানে রাকিব হবে চেয়ারম্যান। আর রাতুল পাবে এমডি পদ। খুশি? তাহলে আরফান কোন অবস্থানে আছে? আরফান বাসায় থাকবে। ও তো এখনো ছোট, আমাদের দেখাশোনা করবে। ও তো লেখাপড়া এখনো শেষ হয় না, ও এখন অফিস কি করবে? সেটাই ভালো হয় বাবা। বাবা, আপনি আমাদের জন্য দোয়া করুন। সরি টু সে বাবা, একটা কথা না বলে পারছি না। আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই, তুই একদম চুপ থাকবি। তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে ওটাই সঠিক। হ্যাঁ, আমার কথা তো গুরুত্ব দিচ্ছ না। কিছুদিন যাক, নিজেরাই ভাবিস।
রসনারা অত চিন্তা করুন না, আমি ওদেরকে দায়িত্ব দিয়েছি, তার মানে আমি বসে থাকবো না। আমি ওদেরকে অবজারভেশন করব, আমি 3 মাস দেখব। ওরা যদি ওদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, ওদের দায়িত্ব থেকে ওদেরকে আমি আবার সরিয়ে দেব।